হ্যালো বন্ধুরা, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। সকলকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করছি। বন্ধুরা, এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমি কলকাতা থেকে এনজেপিতে পৌঁছে এনজেপি থেকে চলে গেছিলাম দার্জিলিংয়ের কাছে বিজনবাড়িতে একটা দুর্দান্ত হোমস্টেতে আমাদের এবারে থাকার বন্দোবস্ত করেছিলাম। সেটার ভিডিও তো অলরেডি আগে চলে এসছে। যারা এখনো অবধি সেই ভিডিওটা দেখোনি, আমি রিকোয়েস্ট করব একবার দেখে নাও, মন ভরে যাবে। এবার অফবিট জায়গায় গেলে সাধারণত আমাদের সারাদিন ধরে কিছু করার থাকে না। হোমস্টেটা যদিও খুব সুন্দর, নদীর পাড়ে, সেখানেই দারুণ সময় কেটে যায়। তবে যেহেতু আমাদের 3 দিনের স্টেকেশন ছিল, সেই জন্য আমরা ভাবলাম একটু আশেপাশের জায়গাটা যদি এক্সপ্লোর করা যায় তাহলে মনে হয় আরও ব্যাপারটা সুন্দর হয়। হোমস্টের ওনারকে আমাদের এই প্ল্যানের কথা জানাবার সাথে সাথে ওনারা একটা গাড়ির বন্দোবস্ত করে দিলেন। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনো আর দুপুর লাঞ্চের আগে ফিরে আসা, এই মতো প্ল্যান করে আমরা বেরিয়েছিলাম। আর এর জন্য গাড়ি ভাড়া বাবদ ওই 1,500 থেকে 2,000 টাকার মধ্যে লেগেছিল। বিজনবাড়ির জায়গাটার অল্টিটিউড দার্জিলিংয়ের থেকে অনেক নিচে। সারাদিন ধরে বিশেষত সকালের দিকে ভালোই গরম থাকতো, তবে রাতের দিকে হালকা হালকা ঠান্ডা ছিল। তোমরা যারা এই জায়গাটার প্ল্যান করতে চাও, স্পেশালি সামার ভ্যাকেশনে, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে সঙ্গে ছাতা বা টুপি অবশ্যই রাখবে, না হলে কিন্তু একটু অসুবিধাই হবে। আজকের ভিডিওতে আমি এমন 2-3টে জায়গা দেখাবো যেগুলো বন্ধুরা সচরাচর এই বিজনবাড়িতে গিয়ে লোকজন এক্সপ্লোর করে না। লোকাল মানুষদের কাছে একটু জনপ্রিয় হলেও এখনও আমাদের মতো ট্যুরিস্টদের কাছে এই ইনফরমেশন পৌঁছে যায়নি। চলো আজকে তারই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে রাস্তাটা দেখছো, এটা 2টো ভাগ হয়ে গেছে। বিজনবাড়ির থেকে জামুনি যাওয়ার রাস্তাতে এই কার্ভটা আসে এবং ডান দিক দিয়ে নিচে নেমে গেলে জামুনি এই সুন্দর জায়গাটা চলে আসবে। দূর থেকে, মানে অনেকটা উঁচুর থেকে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি। জামুনির এটা একটা বিখ্যাত পার্ক, খুব সুন্দর এবং বড় একটি শিব স্ট্যাচু আছে এবং সেই স্ট্যাচুকে ঘিরেই রয়েছে একটা পার্ক। এবার বলি একটা অন্য গল্প। জামুনি জায়গাটা আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং লেগেছিল, তার কারণ হচ্ছে এখানে বরফি সিনেমার শুটিং হয়েছিল। বরফি মুভিটা আমার ভীষণ প্রিয় একটা মুভি, যেখানে একটু পুরনো আমলে, মানে প্রায় অনেকটা ব্রিটিশ এরার দার্জিলিং শহরকে ফোকাস করা হয়েছিল। ওখানে একটা সিন ছিল যে ব্রিজের উপর দিয়ে কিভাবে নায়ক আর নায়িকা কষ্ট করে হেলতে দুলতে আসছে। এবার আমি সেই পার্টিকুলার শুটিং স্পটটা দেখানোর জন্যই গাড়ি নিয়ে অনেকটা নিচে চলে এসেছি। লোকজন চট করে এই জায়গাটায় আসে না বা জানতেও পারে না। কিছু স্থানীয় মানুষ অবশ্য জানেন। তবে দেখো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি সেই ডিটেলসটাও শেয়ার করে দিচ্ছি। রঙ্গিত নদীর পাশ দিয়ে পাথুরে এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে। দেখো বন্ধুরা, আর একদম কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে সেই ব্রিজ যেখানের ওপর দিয়ে ওই রণবীর কাপুর আর প্রিয়াঙ্কা চোপড়া খুব কষ্ট করে আসছিল। দেখা যাচ্ছিল যে ব্রিজটা কিন্তু প্রচণ্ড হেলছে দুলছে। এই ব্রিজটার অবস্থা কিন্তু সত্যি এরকম, বহু পুরনো, এবং সত্যি কথা বলতে আমার দেখে মনে হয়েছে এটা ব্যবহারের আর যোগ্য নয়। জামুনির এই জায়গাটা কিন্তু স্থানীয় মানুষদের কাছে ভীষণ পপুলার একটা পিকনিক স্পট। জায়গাটা মোটামুটিভাবে দার্জিলিং থেকে ওই 45 থেকে 1 ঘন্টার যাত্রাপথে পৌঁছানো যায়, আর সিমিলারলি বিজনবাড়ির থেকেও ঠিক তাই, মোটামুটিভাবে সেন্টারে এই জায়গাটা পড়ে। এবার দেখো, এই যে ব্রিজটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখে? আমার না বেশ ভয় লাগছিল। সত্যি কথা বলতে আমি জাস্ট একটুখানি উঠেছিলাম,
খুব বেশিটা যেতে পারিনি, সামান্য কিছু ফটো তোলা ব্যাস। আর আমার মেয়ে আর বরকে দেখো, ওরা একটু ছবি তুলবে আর ভিডিও করবে বলে এরকম করছিল। তবে অবশ্যই বলবো যে খুব সাবধানই করা হচ্ছিল এবং বাচ্চাকে শক্ত করে হাত ধরে রাখা হয়েছিল। তোমরাও গেলে কিন্তু সাবধানতা অবলম্বন করে বুঝে শুনে তবেই যাবে। বর অবশ্য সাহস করে পরে আরেকটু ভেতর অবধি গেছিল, কিন্তু ও এসে বলল কাঠের পাটাতনগুলোর অবস্থা কিন্তু সত্যিই ভীষণ খারাপ। বরং ব্রিজের একপাশে দাঁড়িয়ে এই নদী আর ব্রিজটাকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার। ঘাড় ঘুরিয়ে একটু এপাশ ওপাশ তাকাতে চোখে পড়ল স্থানীয় কিছু মানুষ নিজেদের বাড়িতে একটু হোমস্টের ব্যবস্থা করছেন। তবে সেখানে খুব বেশি কিছু ফ্যাসিলিটি নেই, হয়তো পরবর্তীকালে এই জায়গাটাতেও সুন্দর ব্যবস্থাপনা গড়ে উঠবে। এই যে দেখো, খুব ছোট্ট ছোট্ট সামান্য কিছু বাড়ি যেখানে লেখা ছিল হোমস্টে, বাট আমি কাউকে সেরকম একটা দেখলাম না বলে ভেতরে গিয়ে আর তোমাদের সাথে ডিটেলস ভিডিও শেয়ার করতে পারলাম না। এবার নদীর কাছাকাছি একটা জায়গায় এসে পড়েছি। ভাবলাম বেশ কিছুটা সময় এখানেও কাটিয়ে যায়, তার কারণ এইখান থেকে ব্রিজটা যেমন সুন্দর লাগছিল তেমনই সুন্দর লাগছিল ওই শিবের বড় স্ট্যাচুটা। এবার ওই পার্কটাতে যাবার পালা, মানে স্ট্যাচুকে ঘিরে যে পার্কটা রয়েছে সেটাও ভাবলাম একটু দেখে যাই। আর ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় যে কি দুর্দান্ত লাগছিল না বন্ধুরা, তোমরা যদি কখনো যাও তাহলে নিশ্চয়ই এই ভাইবসটা সেখানে গিয়েই ফিল করবে। স্থানীয় মানুষদের কাছে এটা কিন্তু বেশ পপুলার একটা পিকনিক স্পট। এখন অবশ্য এখানে ট্যুরিস্টদের থাকার বন্দোবস্তও আছে, চাইলে তোমরা যে কেউ থাকতে পারো। এই যে দেখো, পার্কটার সামনে চলে এসেছি এবং ঢোকবার জন্য একটা এন্ট্রি ফি দিতে হয়, সেটা পার্সন হিসাবে যেমন তেমনই ভেহিকলদের জন্য কিন্তু লাগে। শিবের এই স্ট্যাচুটা দূর থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, তবে কাছে আসাতে মনে হলো যে আরও একটু রক্ষণাবেক্ষণ হলে ভালো হয়, কারণ চারপাশে আমার যেটা মনে হলো একটু অযত্নের ছাপ রয়েছে। তবে এই জায়গাটা এতটাই শান্ত, নিরিবিলি এবং নিস্তব্ধ ছিল, বেশ কিছুটা সময় কিন্তু এখানে নিজের সাথেও উপভোগ করা যায়। দূরে পাহাড় আর এক ধারে বসে নদীর কুলকুল শব্দ, অনবদ্য লাগবে। স্ট্যাচুর এই পাশ দিয়ে এরকম সিঁড়ি আছে যেখানে উপরে উঠে আসলে তোমরা এত সুন্দর একটা প্যানোরামিক ভিউ দেখতে পাবে। এখান থেকে দেখো ওই পুরনো জামুনি ব্রিজটা দেখা যাচ্ছে, মানে যে হ্যাঙ্গিং ব্রিজটা এতক্ষণ তোমাদের দেখাচ্ছিলাম যেখানে আমরা গেছিলাম, সেই ব্রিজটা কিন্তু এই স্ট্যাচুর ওপরে উঠে আসলে আরো সুন্দরভাবে বোঝা যাবে। পার্কটার আরেক দিকে এরকম একটা আর্টিফিশিয়াল ওয়াটার বডিও রয়েছে, যদিও সেখানে আমি সেদিনের জন্য কোনো ধরনের অ্যাক্টিভিটি দেখতে পাইনি। জানি না বন্ধুরা এখানে আর কিছু অ্যাক্টিভিটি হয় কিনা। এবার গাড়ির থেকে নেমে খানিকক্ষণ ভাবলাম এই জামুনির যে লোহার ব্রিজটা, মানে বড় ব্রিজটা, সেটার উপরে দাঁড়িয়ে স্ট্যাচুর জায়গাটা আর নিচের মানুষদের অ্যাক্টিভিটি দেখি। কি যে সুন্দর লাগছিল না বন্ধুরা। পাহাড়ি যে কোনো জায়গায় গেলে এই যে পতাকাগুলো এরকম ওড়ে, হাওয়া দিলে কি যে সুন্দর লাগে, আমি না ঠিক বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো বন্ধুরা এবার এখান থেকে বেরিয়ে একটা দুর্দান্ত নতুন জায়গার সন্ধান দিই তোমাদের। আমরা এখন চলেছি দার্জিলিংয়ে স্কাইওয়াক দেখতে। এটা দার্জিলিং কেন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম স্কাইওয়াক, তাই শুনেছি ইনফরমেশন ওয়াইজ। এবার এখানে রাস্তাটা ভীষণ খারাপ, এখনও রাস্তা তৈরি হয়নি, তো আমাদের গাড়ি
একদম ঢোকার মুখে একটা জায়গাতে নামিয়ে দিয়েছে। এবার আমরা মোটামুটি হবে ট্রেকিং করা বলো বা হেঁটে বলো আমরা যাচ্ছি এবং সামনের রাস্তাটা দেখাচ্ছিও। এই যে এই অবস্থা হচ্ছে রাস্তার, এখানে কোনোভাবেই গাড়ি ঢুকতে দেওয়া যাবে না, এখন অবধি পারমিশন নেই, কাজে অনেকটাই হাঁটতে হচ্ছে। তো যারা আসবে তারা কিন্তু সেই মেন্টাল প্রিপারেশন নিয়ে এসো যে এতটা হাঁটতে হবে। এই যে আমার মেয়েও কিন্তু হাঁটছে, ঠিক আছে, একটা হাতে ওয়েফার নিয়ে নিয়েছে, তার সাথে তার বাবা চলেছে। তো চলো বন্ধুরা যাই, আলটিমেটলি আশা করব আমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেলাম সেই স্কাই ওয়াকের সামনে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্কাই ওয়াক। স্থানীয় মানুষদের কাছে যে ইনফরমেশনটা পেলাম সেটা হলো এটা নাকি একটা কোনো প্রাইভেট ব্রিজ, মানে একজন মানুষ নিজের ব্যক্তিগত পয়সা দিয়ে এটাকে বানিয়েছেন এবং তিনি নাকি গ্লেনারিরই মালিক। এই তথ্যের সত্যতা যাচাই করার কোনো সুযোগ আমার কাছে ছিল না, যেগুলো ওনারা বললেন সেগুলোই শুনে আমি শুধু এনজয় করার জন্য চলে আসলাম। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা কিন্তু এখনও অবধি খুব বেশি এক্সপ্লোরড হয়নি, কাজে তোমরা যারা চাইছো তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্কাই ওয়াকে। এই যে বেশ খানিকটা রাস্তা ট্রেক করে আমার মেয়ে চলে আসছে কি দেখতে? মাম্মা কি দেখতে আসছো? স্কাই ওয়াক। She is really excited to meet this sky walk. তোমাদের সাথে এই স্কাই ওয়াক নিয়ে যতটা এক্সাইটমেন্ট দেখাই না কেন, সত্যি কথা বলতে আমি একটু ভীতু প্রকৃতিরই আছি। স্কাই ওয়াকে যেতে যেতে খানিকটা ভয়ই লাগছিল এবং সত্যি কথা বলতে নিচে ওই যে কাঁচের জায়গাটা ছিল, কাঠের পাতানগুলো দিয়ে এগোবার পর সেখানে গিয়ে খানিকটা আমি ভয়ই পেয়ে গেছিলাম। আমার মেয়ে কিন্তু অনেক বেশি সাহসী আমার থেকে। ওখানে বসলো, নিচে বসে দেখলো, চারপাশের প্রকৃতিটাকে সুন্দরভাবে উপভোগ করছিল, আর আমি চেষ্টা করছিলাম দূরে বরং চলে আসবার। আমরা না এই এখন স্কাই ওয়াকের মধ্যে রয়েছি, মিডলটার কাছাকাছি, মানে যেখানে অ্যাকচুয়ালি এই ক্লাস পোর্শনটা রয়েছে। বাট আমার একটু পার্সোনালি ভয় লাগছে। আমি জানি না আমার মেয়ের ভয় লাগছে না, বরের ভয় লাগছে না, তবে আমি একটু ভয় পাচ্ছি। দেখা যাক বন্ধুরা। বেশ খানিকক্ষণ ওখানে একটা সুন্দর মানে সময় কাটাবার পর আমরা এবার ভাবলাম যে না, ফিরে যাই। কতক্ষণ আর ব্রিজের ওপরে সময় কাটাবো, কারণ সত্যি কথা বলতে এটা তো গভর্নমেন্টের কোনো ট্যুরিস্ট স্পট নয়। যদি কোনোভাবে কোনো বিপদ হয়ে যায়, বিশেষত দেখছিলাম কিছু লোকজন এসে এখানে হই হুল্লোড় করছেন, তখন একটু মনটার মধ্যে খুঁতখুত করছিল, তাই ভাবলাম ফিরেই আসি। আর আমার মেয়ে সুন্দর করে আমার বরের পিঠে চড়ে মজা করতে করতে ফিরছিল। আসলে হাঁটতে পারবে না তা নয়, কিন্তু মাঝে মাঝে ও বাবার এই কাঁধে চড়ে যাওয়ার জার্নিটা খুব এনজয় করে, আর আমিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। হোমস্টেতে ফিরে আসবার আগে ভাবছিলাম রাস্তায় আর কিছু পড়ে কিনা যেটা বিজনবাড়ির উল্লেখযোগ্য জায়গা হিসাবে দেখাতে পারি। দেখো, এটা হচ্ছে ওখানকার একটা গভর্নমেন্ট স্কুল, প্রচুর ছেলেমেয়েরা এখানে পড়ে, আর এটা হচ্ছে কলেজ, ভীষণ পপুলার। এখানকার ছেলেমেয়েদের জন্য বিমল গুরুং এটাকে বানিয়েছিলেন। তো প্রচুর মানুষজন এখানে পড়াশুনো করে, কারণ এরকম একটা ছোট জনবসতির জায়গাতে যদি কাছাকাছির মধ্যে ভালো একটা কলেজ গড়ে ওঠে, এর থেকে আনন্দের আর কিছু হতেই পারে না। সেটাই কিন্তু আমাদের ড্রাইভার ভাইও বললেন। আর রয়েছে প্রচুর মানুষের বিশ্বাস এবং ভরসার এই মন্দিরটা, চাইলে তোমরা এখানেও কিন্তু দর্শন করে আসতে পারো।
অফবিট প্লেস এই বিজনবাড়ির স্টেকেশনটা যেমনই সুন্দর ছিল তেমনই সুন্দর ছিল একদিনের একবেলার জন্য আমাদের এই ডে আউটিংটা। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসলাম এবং ওখানেই কিন্তু দুপুরবেলার লাঞ্চটা সারলাম। তোমরা অবশ্যই কিন্তু এই হোমস্টেটার ব্যাপারেও ডিটেলস ভিডিওটা একবার দেখে নিও। চলো এখনকার মতো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তাতে থাকবে অনেক ধরনের নতুন ইনফরমেশান আর ভরা ভরা ইমোশান। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।